পৃথিবীতে আমি আমি কিন্তু টিপস দিব আপনাকে। আমার এই প্রোগ্রাম চলার মাঝে প্রতিটা প্রোগ্রামে আমি এমন কিছু টিপস দিব যেটা আপনার জীবনকে সুন্দর করে দিবে। আজকে আমি দুটো ইম্পর্টেন্ট টিপস দিব এই অনুষ্ঠান চলার মাঝে। একটাতে এই টিপসটা মানলে ইনশাআল্লাহ জীবনে কোনোদিন কোনো কষ্ট আপনার থাকবে না। তিনটা কথা যদি আপনি মানেন। আর একটা টিপস দিব আপনাকে আমি, এই কাজটা করলে আমাদের রসুল পাক করতেন, অর্থ কষ্ট অনেকটা কমে যাবে। একটা জিনিস শুধু ব্যবহার করবেন, সেটা ঘরে থাকে। টিপসটা আমি কথার মাঝে একসময় দিব ইনশাআল্লাহ। এখন আমরা একটু আমাদের প্রোগ্রামের দ্বিতীয় পার্টে চলে আসি। সেটা হচ্ছে গতকাল আমি দাঁত সম্পর্কে বলেছিলাম। আজকে আমি একটু অ্যানাটমি ফিজিওলজি বলে একটু সাইকোলজিক্যাল কথা বলি। অ্যানাটমি ফিজিওলজি বলতে মাথা থেকে আজকে এই ব্রেনটা সম্পর্কে আলাপ করব। আপনারা যারা মাথাতে তেল ব্যবহার করেন, আমার এটা কিন্তু অনেক তাত্ত্বিক কথা থাকবে। তথাকথাতে মূল টার্গেটটা হচ্ছে আমরা নিরোগ দীর্ঘায়ু জীবন যাপন পাওয়ার জন্য। এখন যদি নিরোগ জীবনই যাপন না করতে 7 বছরের মধ্যে যদি একটা বাচ্চা মরে যায়, তার ক্রিয়েটিভিটি তো ওখানেই ক্রাশ করেছে। আমি চাই দীর্ঘায়ু জীবন পেতে ইনশাআল্লাহ, সতেজ জীবন, এবং সেখানে জানি দারিদ্রতা না থাকে। আপনি যদি সুস্বাস্থ্যের অধিকারী থাকেন, পকেটে টাকা থাকে, আপনাদের কে পাবে আব্বাজান? কেউ পাবে না ইনশাআল্লাহ। এখন যে কাজটা করতে হবে, আমি এই মেকানিজমটার অ্যানাটমি ফিজিওলজি নিয়ে একটু আলাপ করছি, তারপরে আমি এটার একটা তাত্ত্বিক ব্যাপার নিয়ে আলাপ করবো যদি সময় থাকে। আজকে অনেক কথা বলি, সময় নষ্ট করে ফেলেছি। যারা তেল ব্যবহার করেন তারা গরমে করবেন না, এক কথায় করবেন না। তেলের কোনো ফাংশন নাই। তেল আপনার মস্তিষ্কের ভিতরে যায়, কিছুই করবে না, ও যাইতেই পারবে না ভিতরে। ফালতু কথা, একদম ফালতু কথা। আমি তেলের 12টা বাজানোর জন্য বলছি না। মাথার মধ্যে তেলের কোনো ভূমিকা নাই। তেল ব্যবহার করলে অনেক ধরনের ময়লা টয়লা তেলের মধ্যে আটকে থেকে খুশকি হতে সাহায্য করবে। মাথা পরিষ্কার করে ফেলবেন। সপ্তাহে 1 দিনের বেশি শ্যাম্পু ব্যবহার করবেন না। শ্যাম্পু ব্যবহার করে এরকম করে মাথাটাকে খুব বেশি প্রেস করবেন না। মাথাটাকে কোনো ব্যক্তি মাথা নিয়ে বেশি ডলাডলি করবেন না। অনেকে মাথা বানায়, এইটা করে সেটা করে, এটা অনেক ধরনের বড় ভুল। কারণ ওখানে ব্লাড সার্কুলেশন অনেক বেশি হবে। ব্রেন কিন্তু ব্লাড খেয়ে বেঁচে থাকে না। ব্রেন বেঁচে থাকে অক্সিজেন এবং সুগার খেয়ে, কার্বোহাইড্রেট খেয়ে বেঁচে থাকে। মাথার মধ্যে যত রক্ত চলাচল করবে, প্রথম আপনার ঘুমের ব্যাঘাত ঘটবে, ঘুম হবে না। এটা হচ্ছে বড় বিপদ। আর ঘুম না হলে আপনার জীবনের 16 আনাই নিছে। যে ঘুমাইতে পারবে না, এই দোজগী, স্টেট দোজগী, তার জায়গা হলো দোজক। কেন হবে আমি বুঝাই দিব পরে। ঘুমের এটা আমি অনেকবার বলেছি, আবারও বলবো পরে। ওই আল্লাহর রহমতের উপরে ক্লাসটা যখন করাবো, তখন আল্লাহর রহমত আপনার কাছে আছে কিনা তার বড় প্রমাণ আপনার ঘুম হচ্ছে কিনা, টয়লেট হচ্ছে কিনা। যে ব্যক্তির টয়লেট আর ঘুম হয় না, সে আল্লাহর রহমত থেকে ফার্স্টেই খারিজ। ওর নাম আজরাইলের কাছে অলরেডি রেফার্ড হয়েছে। যে কোনো সময় আজরাইল ওকে পোস্টিং দিয়ে দিতে পারে। যার ঘুম আর এই দুটো আপনি চাইলেই করতে পারবেন না। ঘুম আইলে আপনি চাইলেই ঘুমাইতে পারবেন না। আল্লাহর রহমত এটা, দৌড়াইয়া খাইতে পারবেন। কত লোক আছে ঘুমাইতে পারে। মাইকেল জ্যাকসন না ঘুমাইতে পারে মরে গেছে, তার ঘুম হয় নাই রে বাপ। 50 দিন ঘুমান। ইংল্যান্ডে একটা প্রোগ্রাম করবে, 50 ডেজ, 50 ঔষধ মতর খাইয়া ডাক্তার একটা পাইছিল। ডাক্তার কি মারছে? ঘুমের ওষুধকে। ঘুমের ওষুধও তার ভিতরে কাজ করে নাই। ঘুমের ওষুধ সম্পর্কে পরে ক্লাস করব। যার ঘুম নাই, টয়লেট, বাথরুম, ন্যাচারাল বাথরুম নাই, ওই দুটা হইলে আপনার বাথরুম হলে পেট খালি হয়ে যাবে, ক্ষুধা এমনি লাগবে, 3টা ন্যাচারাল জিনিস। তার কঠিন মুসিবত আছে, বাঁচবে না সে, সোজা কথা। আয়ু কমতেছে। এখন এই অ্যানাটমিতে রক্ত চলাচল করা যাবে না। মাথা নিচে দিয়ে খুব কাজ করবেন না, যাতে ব্লাড ভিতরে যায় মাথার ভিতরে। এই কাজগুলো করবেন না, ঠিক আছে? গোসলের পর্বে গোসল শিখিয়ে দেবো। দাঁত ব্রাশ যখন করবেন তখন চোখটা এরকম করবেন, চোখের মাসাজ হবে। আর চোখটাকে বিভিন্ন অ্যাঙ্গেলে ঘুরাবেন, এরকম করে ধরে এইভাবে তাকাবেন, আঙুলটার দিকে দিয়ে ধরে এরকম তাকাবেন। এই চোখটার দিকে, আঙুলটার দিকে চোখটা থাকবে, আঙুলটার দিকে এভাবে তাকাতে হবে। চোখ, আঙুল যেদিকে যাবে চোখ সেদিকে যাবে, আঙুল যেদিকে যাবে চোখ, এরকম করে ঘুরাবেন। চোখের কিন্তু আমরা মাসাজ করি না, ঠিক আছে? কারণ এখানে একটা নেত্রনালী আছে। সবাই বলে কি চোখের থেকে ওই করোনা ঢুকে, আসলে চোখের থেকে করোনা ঢুকে না। এখানে একটা নেত্রনালী ছিদ্র আছে। ওই ছিদ্রটা বন্ধ হয়ে গেলে দেখবেন বৃদ্ধ বয়সে পানি পড়বে চোখ থেকে। এটা একটা মাসাজ করবেন, এরকম হাতে একটু নিয়ে, জানি শুকনা মাথা করলে এখানে আবার চামড়া ক্রাক করবে, একটু আস্তে আস্তে মাসাজ করবেন দিয়ে। গোসলের সময় সাবানটা চোখে যেন সাবানটা না যায়, ঠিক আছে? এটা করতে হবে। আপনারা চোখটা ভালো থাকবে এভাবে, আর চোখটাকে মুভ করবেন। আমি একটু চশমাটা ভালো করে পরে নিই, তাহলে পড়ে যেতে পারে। আমি চোখে অপেক্ষাকৃত দূরেরটা একটু ক্লিয়ার দেখি না। এখন জিনিস হচ্ছে এটা, চোখের এই এক্সারসাইজটা করতে হবে। নাকের ব্যাপারটা কি করতে হবে? নাকের একটা ব্যাপার আছে। অনেকে কি করি আমরা জানেন? নাকের পশম টান দিয়ে উঠায় বলে, নাউজুবিল্লাহ। পশম বড় হলে একটু কাটবেন। কারণ কি, এই নাজাল সিস্টেমের ভিতরে আল্লাহ পাক এমন একটা পশম সিস্টেম করে দিয়েছে, যেখানে আপনার বাতাসের মাধ্যমে, ধূলিকণার মাধ্যমে অনেক কিছু ঢুকবে না। আল্লাহ পাক তৈরি করে পশম উঠায় ফেললে ওই পশম গজাইতে গজাইতে কিন্তু আপনার 60 বার হাসপাতালে যাবেন,
ঠিক আছে, এই জিনিসটা একটু মাথায় রাখবেন। নাকের ব্যাপারটা, এটা নাকটা আমরা তো হাতের একটা প্র্যাকটিস আছে এখন, নাক মুখে হাত না দেওয়াটাই ভালো, উত্তম, প্র্যাকটিসটা ওভার করতে হবে। আর দাঁতটা তো আমি শিখিয়ে দিয়েছিলাম, যে গানটা আমার অন্য ভিডিওগুলো দেখে নেবেন। আর কানের ব্যাপারটা একটু বলে নেই, আমরা অপেক্ষাকৃত একটা কানে কম শুনি, একটা কানে বেশি শুনি। এটা অপেক্ষাকৃত আমরা করি এই কাজটা, এটা নেচার থেকে হয়। এখন যে কানটাতে আপনি কম শুনেন সেই কানটাতে শোনারই চেষ্টা করবেন না, হেডফোন দিয়ে, ইয়ারফোন দিয়ে। যে কানটাতে বেশি শুনেন সেই কানটা ইউজ করবেন, কারণ ওই কানটার হিয়ারিং সিস্টেমটা আপনার আস্তে আস্তে ডিটিওরেট করবে, করতে করতে ওই দুইটা কানের সমান্তরাল পর্যায়ে এক সময় চলে আসবে। কারণ মানুষের বয়স বেড়ে গেলে সে একটু কম শুনে। আর সেকেন্ড ওয়ান, মানুষের আরেকটু কম শোনার কারণটা কি, মানুষ যখন নিজের কথাটা বলে, একটু লাউডলি বলে, তো নিজের লাউড কথাটা যখন নিজের কানে চলে যায়, ওই শব্দটা তো অনেক বড় থাকে, তো ওই লেভেলে যদি ফ্রিকোয়েন্সিতে কেউ কথা না বলে, তখন সে অনেক শ্রবণ শক্তি অনেক থেকে কমে যায় তার। এটা হচ্ছে একটা মানে এন্টি হিয়ারিং একটা প্রবলেম থাকে। তো আমি মাথা সম্পর্কে বললাম, কান সম্পর্কে বললাম, চোখ সম্পর্কে আমি সিস্টেমেটিক হইতে আসবো, নাক সম্পর্কে বললাম। আর নাকের একটা কাজ হচ্ছে আমাদের দম নিতে হয়। তো দম যেহেতু নিতে হয়, মাঝে মাঝে নাকের ব্যাপারটা হচ্ছে কি, আমরা দেখবেন আপনাদের দু নাকে একসাথে সবসময় দম নেওয়া যায় না, একটা নাক বন্ধ থাকে, একটা খোলা থাকে। আপনার জোরে দম নিয়ে একটু ছেড়ে দিবেন, আবার নেবেন, এতে আপনার ফুসফুসটা ভালো থাকবে। আর সেকেন্ড ওয়ান হচ্ছে নাকের একটা এক্সারসাইজ হবে। নাকের কিন্তু দেখবেন, নাকে কোনো কিছু ড্রপ দিয়ে দিলে সাথে সাথে সেটা আপনার গলাতে চলে আসে, চোখ দিয়ে গলাতে চলে, সেখানে একটা নালী আছে না, এটার আমি এক্সারসাইজটা পরে একটু শিখিয়ে দিব। আর আজকে নাক কান গলা কোথায় গেল, চোখ গেল না, ফাঁকা। আচ্ছা, একটা দোয়া আছে, চোখ ভালো রাখার একটা আমল আছে, ইয়া নুরু, ইয়া নুরু, ঠিক আছে, এই আমলটা করবেন। ইয়া বাসিতু, এই আমলটা করবে, বাসিতুটা পেটের জন্য কাজ করে। আর একটা দোয়া আছে, আমি বলছি একটু, এটা পরবর্তী যাদের চোখে আছে এরকম ফু দিয়ে সূরা ফাতিহা পড়ে ফু দিলেও হবে, সূরা ইখলাস পড়ে, ইয়াসিন পড়ে ফু দিলে হবে। আর একটা আমল আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাকাসাফনা আনকা গিতাকা ফাবাসসারুকান ইয়াউনান হাদিদ, ঠিক আছে, এই আমলটা পড়ে ফু দিয়ে চোখে ফু দিলে ইনশাআল্লাহ চোখের জ্যোতি বাড়ে। আমি কিন্তু অনেক কম দেখতাম চোখে, এখন কিন্তু আমি দেখতে পাই অনেকটাই ভালো, দূরেরটা একটু ক্লিয়ার দেখতে পাচ্ছি না, যেহেতু এই জন্য আমি এটা ব্যবহার করছি। এখন বিষয়টা হচ্ছে, আমার একটা আসছে, আর যদি আপনাদের লাইভে কোনো প্রবলেম থেকে থাকে, ইফ এনিথিং প্রবলেম, আমার সাথে লাইভে শেয়ার করতে পারেন, আমি পরে হয়তো এটাকে নিয়ে ডিসকাস করব। তবে আমি আরেকটা কথা বলে থাকি, এটা মজার ব্যাপার, আপনারা শুনবেন, এটা কিন্তু বড় ধরনের অব্লিগেশন। একজন ডক্টর, মনে করেন এই যে আমাদের যে মিডিয়াগুলিতে, চ্যানেলগুলোতে আছে, একটা ডক্টর, আপনাদের সবার এই কমপ্লেনটা সবার আছে, কিন্তু আপনারা বুঝতে পারছেন না। একজন ডক্টর, লিভার স্পেশালিস্ট আমি ডেকে নিয়ে আসছি আমার একটা চ্যানেলে, লিভারের স্পেশালিস্ট, সে কিন্তু সে লিভার সম্পর্কে সব কথাই বলবে, কিভাবে লিভার ভালো হয়, তাকে তো ওই নামই ডাকা হচ্ছে। একজন ডক্টর তার ইন্টারভিউ নিচ্ছেন, মাঝখান থেকে ইসের থেকে, জামালপুরের ভূতের বাড়ি গ্রাম থেকে আমি ইদ্রিস আলী বলতেছি, ভাই আমার তো মাথা ব্যথা করে। ডাক্তার সাহেব বলেন, ভাই এটা তো মাথা ব্যথার প্রোগ্রাম না, এটা লিভারের প্রোগ্রাম। বাবা তুমি এই অপশনটা রাখছো কেন, তুমি তো ডিস্টার্ব করছো। সে তো লিভারের সব কথাই বলবে, বললে আমি আমার প্রবলেমটা অটোই জেনে যেতে পারছি। এই যে একটা ইন্টারনাল ডিস্টার্ব করলো এই ফোনটা দিয়ে, মানে চ্যানেল দেখাতে যাচ্ছে যে তার এখানে কত ফোন আসে। বাবা এই সিন ক্রিয়েটের দরকার নাই। আমি এখন আপনার কমেন্টের উত্তর দিব, নাকি আমি আমার কথা বলবো? আমার কথা বললে আপনার কমেন্টের উত্তর আপনি পেয়ে যাবেন, না পেলে পরবর্তীতে জানা যাবে। ওই লাইভ প্রোগ্রামগুলোতে ফোনের কোনো প্রয়োজন নাই, কারণ যিনি বলছেন তিনি অনেক জ্ঞানী ব্যক্তি, তিনি ওটার গুড অ্যান্ড ব্যাড সাইড বলবেন। আর যিনি নিচ্ছেন তিনিও তো তার ইন্টারভিউ নেওয়ার মতো যোগ্যতা তার আছে, সে ওই প্রশ্নগুলো খুঁটে খুঁটে বের করবে। ওইখান থেকে দাঁতে ব্যথা, পেট ব্যথা, মাথা ব্যথা, কিন্তু প্রোগ্রামটাও ছেলে বাড়ার জন্য এই 4-5টা কথা বলতে বলতে 15 মিনিটের বিজ্ঞাপনে অনুষ্ঠানেরই গাই হয়ে গেছে। আমি কিন্তু কথাটা টানা শুনলে অনেক কিছু জানতে পারতাম। এই কথাটা আমার একটা অব্লিগেশন, আমি আপনাদের সবাইকে জানাই দিলাম, এটা সত্য কথা। এখন ব্যায়ামের ক্ষেত্রে আসি। আমি তো এটা হচ্ছে ইন্টারনাল ব্যায়াম, এটা হচ্ছে ফিট করতে। আমি এক্সারসাইজের উপরে ক্লাস করাই, গতকালকে করিয়েছিলাম পুশ আপ করতে করতে। এখন আমি কয়েকটা জায়গাতে যদি আপনি স্ট্রেংথ রাখতে পারেন, আপনি কিন্তু অনেক শক্তিশালী হবেন। একটা হচ্ছে ঘাড় শক্ত থাকতে হবে, ঘাড়ের এই জায়গাটা, নট আর্ম, বাহু না। এই বাহুর মাসেল খুব একটা আপনাকে শক্তি দিবে না, কিন্তু এই যে রিস্টের ব্যাপারটা, এই হাতের এই অংশটা অত্যন্ত শক্তিশালী করতে হবে। দিস পার্ট, রিস্টের অংশটা, ঘাড়, এটা করার অনেক এক্সারসাইজ আছে, ইউটিউবে পাবেন, কিন্তু আমি একটা এক্সারসাইজ করে দেখাবো না এখন। আপাতত আপনি এটা করতে পারেন, এভাবে এটাকে চাপ দিতে পারেন। এটা চাপ দিলে আমি গতকালকে দেখেছিলাম, আপনি দীর্ঘায়ু লাভ করবেন। এখানে একটা মাসাল আছে, ঠিক আছে। আর আপনি এক্সারসাইজ করার রিস্টের এক্সারসাইজটা দেখে নেবেন, ঠিক আছে। আর ঘাড় মারতে হবে, ঘাড়, কারণ দেখবেন যে কোনো প্রাণী অন্য একটা প্রাণীকে আঘাত করার জন্য ঘাড় ধরে। বলেন একটা কথা বলে, তোর গেডি ধাক্কা দেওয়া করে দেবো। এই গেডি বলতে ঘাড়। বাঘ
এই ঘাড়ের মধ্যে যদি যার কোনো শক্তি থাকে, আরেকটা হচ্ছে ব্যাক মাসল, যেটা এই বুক না পিছনের একটা মাসল আছে, এটাকে চিন আপ করলে এরকম টানলে আপনার বড় হবে। ফিটনেস থাকতে হবে, ফিজিক্যাল ফিটনেস না থাকলে পুরুষ মানুষ সোজা হয়ে দাঁড়াইতে হবে রে বাবা, সিনা টাইট করে হাঁটতে হবে। আমার বয়সটা আমি কারো কাছে বলে, আমি যদি বাহিরে কখনো বের হই, যদি লঙ্গি পরে বের না হই, আমি লঙ্গি অনেক ক্ষেত্রেই পরি, এর রিজন আছে, আমি কমফোর্ট ফিল করি। আর আমি একটা আধ্যাত্মিক গুরুর সাথে জড়িত আছি, উনি আমার প্যান্টটাকে সাপোর্ট করেন না, এই জন্য আমার চেম্বারে যখন আমি যাই আমি লঙ্গি পরে যাই। আমার আধ্যাত্মিক গুরুটাকে অনেক ক্ষেত্রে সাপোর্ট করেন না। আমাকে যদি বাইরে কেউ ড্রেস আপ অবস্থায় দেখে আমাকে সে চিনতে পারবে না ইনশাআল্লাহ। আমি আমার বয়স অপেক্ষা আমি নিজে গর্ব করি আল্লাহ পাকের ইচ্ছায়, অহংকার করি না, গর্ব করি। আমি বাঙালি হিসাবে গর্ব করি। গর্ব করতে পারবে না, অহংকার করতে পারবে না, অহংকার আল্লাহ করতে পারবে। আমাকে দেখে হয়তো আপনার ভালো লাগবে ইনশাআল্লাহ। সোজা হয়ে আসতে হবে, পেটে খাবার না থাকলে, পেটে না থাকলে পেটের মধ্যে খাতা বালিশ ঢুকায় লইতে হবে। আপনি যে অভাবে আছেন, দুঃখে আছেন, কাউকে জানানো যাবে না, আপনাকে দেখাতে হবে আপনি জেমস বন্ডের হিরো। লাইফে এভাবে হেঁটে যাবেন। আপনাকে আপনার হাতে পুরুষ মানুষের গায়ে শক্তি থাকতে হবে। শক্তিহীন পুরুষ না, আদামরা বাঘ না। সিংহ দেখছেন ওই ডিসকভারি চ্যানেলে দেখেন, সিংহ যখন মইরা যায় এরকম খাবারও দেয় না, ডাকে না, যাইতেও পারে না, একটা ঠ্যাং ঘুরা উষ্ঠা গায়ে বইরা যায়, তার যৌবন শেষ। আপনার মৃত্যুর আগ পর্যন্ত যৌবন ধরে রাখতে হবে। যৌবন বলতে এটা না জাকাম কুকাম বেড়াইলে আমি যুবক হইলাম। আপনার মেন্টাল ফোর্স, ফিজিক্যাল ফোর্স থাকতে হবে, মাথার মধ্যে বুদ্ধি থাকতে হবে, পকেট ভরা টাকা থাকতে হবে, তাহলে আপনি পুরুষ হিসাবে দাবি করবেন। আর ওই আপেক্ষিক কথাবার্তা, অমুক করছে, হুইয়া রইলাম, শরীর মরিল সাইরা ওই করতেছি, কি আসন টাসন কেউ করবেন না ভাই। আজকে থেকে আসন বন্ধ। ওই যোগাসন মোগাসন যারা করেন, আমি নিষেধ করলাম। আমি ভাই 7 বছর থেকে 15 বছর আসন করেছি। আমার জীবনে একজন আসছিলেন, যোগী আসছিলেন। আসন করলে কি প্রবলেম হবে? আপনার বউ আপনার সাথে থাকবে না, আপনার হরমোনাল ডিফিসিয়েন্সি হয়ে যাবে। দেখবেন বুদ্ধিস্ট যারা আশ্রমে থাকে তারা সবাই আসন করে, কেউ বিয়ে করে নাই। আমি একদম স্ট্রেট ডিরেক্টলি বললাম, আপনার বডিতে হরমোনাল, আপনার বডির একটা ইম্পর্টেন্ট ডিমান্ড ক্রাশ করবে, আপনার জৈবিক চাহিদা থাকবে না আসন করলে। ওটা ব্রেন থেকে সার্কুলেটেড হবে না। ব্যায়াম করবেন, ব্যায়ামের মধ্যে সব ব্যায়াম না, দমের কিছু ব্যায়াম আছে করতে হবে। এটা নিয়ে আমি পরে দেখি এখানে ক্লাসে আছে মনে হয়, দমের ক্লাস আছে, করাবো। আজকে তো সময় আমাকে সাপোর্ট দিবি না রে বাপ, শিট। আচ্ছা যাই হোক, আজকে যদি আপনারা একটু বেশিক্ষণ থাকতে পারেন আমি ক্লাসটা কন্টিনিউ করব। অনেক কথা, এক কথার পিঠে অনেক কথা চলে আসে। ব্যায়াম করতে হবে, কিন্তু আসন যারা করতে চান আমি বলে দিলাম তারা কিন্তু জৈবিক চাহিদার জৈবিক হরমোন হারিয়ে ফেলবেন। আমি স্ট্রিক্টলি বিদ্রোহ করলাম। এটা বৃদ্ধ বয়সে করতে পারেন, যুবক বয়সে এক্সারসাইজ করবেন, কিন্তু আসন করবেন না। অর্থের ব্যাপারে আসি, অর্থ ইনকাম করবেন, সেটা গতকালকে বলেছিলাম। অর্থের ব্যাপারে আল্লাহু খায়রুর রাজিকিন, আল্লাহু খায়রুর রাজিকিন, এই আমলটা করবেন। প্রতিদিন একটা করে আমল শিখিয়ে দেবো, এই আমলটা যিনি করবেন তার কাছে টাকা পয়সা থাকবে ইনশাআল্লাহ। এখন আসি আমি খাবারের ব্যাপারে। খাবারের ব্যাপারে প্রোটিন ইম্পর্টেন্ট। আপনি যদি মাসেল ক্রিয়েট করতে চান, আজকে প্রোটিন সম্পর্কে বলি। মাছ, মাংস, দুধ, ডিম, মাছ, মাংস, দুধ, ডিম, ডাল, এটা প্রোটিনের উৎস। প্রোটিন না খেলে আপনার শরীর গঠন হবে না, শরীরে শক্তি থাকবে কিন্তু লুকিং থাকবে না, মাসল থাকবে না। একটা কথা বলি, অনেকের প্রস্রাবে ফেনা হতে পারে, একটু দেখে নেবেন। যার প্রস্রাবে ফেনা হয় বেশি, সে প্রস্রাবটা যদি কোনো পটে করেন দেখবেন ওখানে সাদা সাদা অনেক জিনিস লেগে আছে, ওটা হচ্ছে প্রোটিন। ডিমে যখন দেখবেন সাদা অংশ খেতে হয়। যদি কারো এরকম কোনো ঘটনা ঘটে থাকে, একটু কিডনির ডক্টরের সাথে কথা বলবেন। প্রস্রাবে প্রোটিন যাওয়া কিন্তু প্রস্রাব আপনার কিডনিকে ড্যামেজ করে দিবে। আমি প্রতিটা অর্গান সম্পর্কে ক্ষুদ্রাতি ক্ষুদ্র ইনফরমেশন দিব, আমি লিখে আছি, শর্টের মধ্যে বলছি। ইসের জন্য প্রোটিনটা খেতে হবে পরিমাণ মতো। প্রোটিন আপনার বডিতে এনার্জি দিবে, রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করবে। আর করোনার সময় তো খেতেই হবে। এক প্রোটিন খাবেন না, সকালে মাছ। তবে মাছটা আমি রাতে খেতে অনেককে, মাছ রাতে যদি আপনি নিরামিষ খান ওয়েল। এছাড়া আপনি যদি রাতে ডিম খেতে পারেন ভালো, বাট মাছটা রাতে সাপোর্ট করি না, কারণ মাছের ব্যাপারে একটা কথা আছে। আর গরুর মাংস এগুলো একটু হাই প্রোটিন, তো সকালে খেলে রাতে খাবেন না, ঠিক আছে? এটা সম্পর্কে কথা বললে অনেক সময় নষ্ট হয়ে যাবে। বস্ত্র সম্পর্কে বলি, আপনারা আপনাদের কমফোর্ট জোনের ড্রেস পরবেন। একটা ড্রেস বাইরে থেকে এসে সাথে সাথে ধুয়ে বলবেন, ওটার সেকেন্ডে পরবেন না। ওখানে ঘাম থাকবে, ঘামের ভিতরে কিছু ব্যাকটেরিয়া জীবাণু থাকে, যেটা আপনার স্কিনে প্রবলেম। দরকার পড়ে যদি দুটো শার্টও থাকে অল্টারনেট করে পরবেন, ঠিক আছে? আর আয়রন করতে পারেন, আয়রন করে ড্রেস পরা বর্তমান সময়তে ভালো, এটা করবেন। যারা আয়রন করতে পারেন না তাদের রোদে একটু শুকিয়ে নেবেন। আর রোদে কাপড় শুকাবার নিয়মটা হচ্ছে উল্টা দিকটা শুকাবেন। সম্মুখ পাটটা রোদে করলে আপনার শার্টটা জ্বলে যাবে, কালারটা জ্বলে যাবে, ওটা পুরাতন হয়ে যাবে, আসলে ছিঁড়ে যায়নি।
ঠিক আছে। আর শার্টের যাদের কলার ছিঁড়ে যায় অপব্যয় করার দরকার নাই, যদি চান, যদি কাউকে দান করতে না পারেন, আপনার সে এবিলিটি না থাকে, ইচ্ছা করলে কলারটা খুলে একটু উল্টিয়ে আবার সেলাই করলে এটা নতুন হয়ে যাবে, ঠিক আছে। এই ব্যাপারগুলো শার্ট হাতা বোটে পড়তে পারেন, দুটোতে পড়তে পারেন, তবে ব্রিটিশ সিস্টেমে হচ্ছে হাতা ফুল হাতার শার্ট হাতায় পরা যায় না, ব্রিটিশ সিস্টেম বলে, এটা কার্ডিসি নাকি ল্যাক করে। আমি সব বস্ত্র সব কিছু নিয়ে আলাপ করবো, আমার হাতে সময় শিট। বাসস্থান সম্পর্কে বলি, বাড়ির উত্তর পশ্চিম কর্নারে, গতকালকে বলেছিলাম ঈশান কোণ সম্পর্কে, বাড়ির উত্তর পশ্চিম কর্নারে যদি সম্ভব হয় মাথা দিয়ে শোবেন। কোনো মেয়ের যদি বিবাহ না হয়, বাড়ির উত্তর পশ্চিম কর্নারে মাথা দিয়ে শুলে ইনশাল্লাহ তার বিবাহ হওয়ার সম্ভাবনা আছে। ওই কোণটা খোদা রহমতের কোণ, উত্তর দিকটা এমনিতেই ভালো, উত্তর দিক থেকে ঠান্ডা বাতাস আসে, দেখবেন পৃথিবীর সব উত্তর দিকটাই ভালো, উত্তর দিক ঠান্ডা, উত্তর দিকে দিয়ে মাথা দিয়ে শুলে আপনার মাথা ঠান্ডা থাকবে, ঠিক আছে। উত্তর দিকে পা দিয়ে না শোয়াটাই উত্তম। আর উত্তর পূব কোণটা খোদা রহমতের কোণ, ওই কোণে যদি কোনো মেয়ের বিবাহ না হয় সে শুতে পারে। আমি আর একটা কথা বলি, আপনারা যারা বাড়ি তৈরি করেন বা করে ফেলেছেন কিছু বলার নাই, যারা রুম তৈরি করেন, রুমের স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে 14 ফিট বাই 11 ফিট। কেন 14 ফিট বাই 11 ফিট? আপনার খাট জানি কোনো অবস্থাতেই 6 ফিট 7 ফিট লম্বা, 7 ফিটের উপরে হওয়ার কোনো প্রয়োজনীয়তা নাই। পাশে যারা 7 ফিট খাট তৈরি করেন তারা ভুল করেন, 1 ফিট নষ্ট করে ফেলেন। কারণ কি, আমি বলি আপনি যত লম্বাই হন, আপনি চাইলে 6 ফিটের উপরে লম্বা, আমরা গড় অ্যাভারেজটা চিন্তা করতে হবে। তো অ্যাভারেজে যদি আমি একটা বালিশ দিয়ে ছুই, আমি পাটে একটু ভাঁজ করে ছুইলে আমি 6 ফিট খাটের এই পাশটা শুতে পারবো, তখন আমি এই পাশটা 7 ফিট পেয়ে যাচ্ছি। আমার 7 ফিট খাটের দরকার নেই, কারণ 7 ফিট খাটের এই পাশে হলো আমি লম্বা হয়ে যদি শুই, এই পাশের অনেক অংশ আমার ঘরের চলে যাবে। তো আমি ঘরের খাটটা সেট করব ঘরের মাঝখানটাতে, দুদিকটা মাপ দিয়ে 14 ফিট রুমটার মাঝখানে আমি 6 ফিট খাট তৈরি করব। সেট করলে তো আমি দুপাশে 4 ফিট জায়গা পেয়ে যাব, 4 ফিট। আমি যদি দুটো আলমারি এই পাশটা মিশিয়ে আমি আলমারি রাখতে পারবো, আমার একটা রুম দুটো রুমের কাজ করবে। এই পাশটাতে আমি আলমিরা ঘুরিয়ে রাখতে পারবো, এই পাশটাতে আলমিরা ঘুরিয়ে রাখতে পারবো। আলমিরার খোলার পরও আপনি কিঞ্চিত কিছু, আলমিরার দরজা খোলার পরও আপনি কিঞ্চিত কিছু জায়গা পেয়ে যাবেন। তাহলে আপনার দুপাশটা ব্যবহার করতে পারলেন, মাঝখান থেকে হাঁটার জায়গা হলো। খাটটা আপনি যখন 7 ফিট ব্যবহার করলেন, 7 ফিটের পরে আপনি ওই পাশটাতে যখন 11 ফিট করলেন, এ পাশে আপনি 4 ফিট জায়গা পেয়ে গেলেন। 4 ফিট আলমিরার দরজা খুলে ফেললে আপনি ইজিলি ওখানে যাতায়াত করতে পারেন। তার মানে কি, একটা রুমের 3 দিকে আপনি ফার্নিচার সেট করতে পারছেন, অ্যাট দ্য সেম টাইম যাওয়া আসার জায়গা হচ্ছে। তাহলে মানে দুটো রুমের জায়গা আপনি এখানে 2 ফিট বাড়িয়ে দিয়ে আপনি আরেকটা রুম ক্রিয়েট করে ফেলতে পারলেন। যারা করেন নাই তারা এটা করবেন, এটা সায়েন্স, বিজ্ঞান। আমি জ্যামিতিতে খুব উচ্চ দরের ভালো একজন স্টুডেন্ট, আমি পৃথিবীর যে কোনো জ্যামিতির ব্যাপার আমি সে সমাধান করে দিতে পারবো। আমি কারণ জিওমেট্রিক্যাল সিস্টেমের উপরে কিন্তু পিরামিড তৈরি করে টিকে আছে। আর আপনার অ্যালজাবরাটা জীবনে খুব একটা লাগবে না, বান্দর তেল দিয়ে গাছে উঠল, দুরিশ করে নাইমা পড়ে গেল, ওই অঙ্ক করতে পারেন বা না পারেন, দুধের মধ্যে কতটুকু পানি মিশাইতে পারছেন জানি না, বাট জ্যামিতি আব্বাজান আপনার জানতে হবে। যদি জীবনে মাপজোপ না জানেন, জীবনে কিন্তু অন্ধকার। তাহলে আপনার কিন্তু 6 হাত জায়গা একজনে কম দিয়ে দিবে, আর 12 হাত জায়গা আপনার একজন থেকে ধাক্কা দিয়ে লয়ে যাবেন, গেল শেষ। এখন আমি টিপসটা আপনাদেরকে বলে দেই, একটা টিপস এখন বলবো, একটা শেষে বলবো। দারিদ্রতা যদি দূর করতে চান, ইফ ইউ ওয়ান্ট অ্যাভয়েড দ্য প্রভার্টি, দ্য আইসি হ্যান্ডস অফ প্রভার্টি, বাসায় হলুদ জুতা পরার প্র্যাকটিস করবেন, হলুদ রঙের জুতা। আরও অনেকগুলো আছে, তার মধ্যে এটাও একটা ব্যাপার, আপনি ভালো থাকবেন। আর একটা টিপস আমি শেষে দিব, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট টিপস, ঠিক আছে। হলুদ জুতা এখন থেকে সবাই ব্যবহার করবেন, হলুদ রঙের জুতা। এখন শিক্ষাতে আমি আসি, শিক্ষা তথ্যমূলক শিক্ষা গ্রহণ করতে হবে। তথ্য, যে শিক্ষা দিয়ে আমি তথ্য গ্রহণ করতে পারি, ইনফরমেশন প্রোভাইডিং করতে হবে আমাকে। তথ্য বলতে কি, বাবরের পোলা 1832 সালে জন্মগ্রহণ করে 7 বছর পর নিউমোনিয়া মরে গেছে, ওই তথ্যের আপনার দরকার নাই। আপনি তথ্য নেবেন এখন নিউমোনিয়া হইলে কতজন নিউমোনিয়া মারা গেছে, ইটস নট দ্য ম্যাটার। আপনি ধরে নেন একটা বিমানে 50 জন লোক ছিল, 49 জন লোক মারা গেছে। তার চাইতে ইম্পর্টেন্ট হচ্ছে যে একজন লোক বাইচে আছে সে আপনার লোক কিনা। যদি একজন লোক আপনার জন লোক, আর 49 জন লোক বাইচে আছে, একজন লোক মরছে, সেইটা যদি আপনার লোক হয়, তো আপনার লাভটা কি? আপনার এখানে আনন্দ ফুর্তি। বিষয়টা হচ্ছে আপনার পার্সেন্টেজ ক্রিয়েট চিন্তা করে কিছু হবে না। আপনাকে চিন্তা করতে হবে ওই পার্সেন্টেজের ফেভারে আছেন না ডিসফেভারে আছেন আপনি। ইউ হ্যাভ টু থিঙ্ক ইট। তো সো পার্সেন্টেজ দিয়ে কোনো কিছু বিচার করা যাবে না। আপনি তথ্য রিলেভেন্ট, যেই তথ্য মনে করেন আপনাকে সমৃদ্ধ করবে, সেটা একটা সংখ্যা তত্ত্ব হতে পারে, যেটা একটা ইতিহাস তত্ত্ব হতে পারে, এই তথ্যটা আপনি নিজে কালেক্ট করবেন, এই জাতীয় বিষয় জ্ঞান অর্জন করবেন। ওই বই পুস্তকের পড়া আপনি সেটা পাশের জন্য পড়তে পারেন, বাস্তব জীবনে তার অনেক। আপনি বলেন তো দেখি, আপনি ভূগোল পড়েছেন, ভূগোল যারা আবহাওয়াবিদ্যায় আবহাওয়া অফিসে চাকরি করছেন তাদের কাজে লাগতে পারে। আপনি এই ঘটছড়াইছে এই বর্তমান সময়তে যারা কর্পোরেট লাইফ লিড করছেন তাদের ভূগোল কোনো কাজে লাগে।
ইসলামী ইতিহাস কোনো কাজে লাগে, বাবরের জীবনী কোনো কাজে লাগতো, এডিতে ফেল করলে কিন্তু আপনি ওই লেভেলে আসতে পারতেন। এটা শিক্ষাজনিত একটা প্রবলেম আছে, এটা আমি পরে বলবো। এগুলি পাস করার জন্য পড়েন, কিন্তু তথ্য রিলেভেন্ট তথ্য, এখন ইউটিউব ছাড়া তথ্য নাই, বেস্ট তথ্য। টিভি খুবই কম দেখবেন, টিভিটা এত দেখার কোনো দরকার নাই বাপ, এটাতে কোনো কিছু নেই, নাটক মাটক ছাড়া এখন ওগুলি দেখার সময় নাই। ইম্পর্টেন্ট তথ্য নেবেন, তথ্যটা অ্যাপ্লিকেবল হতে হবে, সব তথ্য নেওয়ার দরকার নেই, গুগল আপনাকে দিবে সেটা। এটা হচ্ছে শিক্ষার ব্যাপার। আর রাব্বি জিদনি ইলমা, রাব্বি ইয়াসসির ওয়ালাত ওয়াসরি ওয়া তাম্মিম বিল খাইর, ক্বালা রাব্বি শি'রি সিদরি ওয়াসসির লি আমলি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এটা বললে আল্লাহ পাক বলবেন, হে আল্লাহ তুমি আমার মস্তিষ্ক বা দিমাগকে খুলে দাও। আমি আজকে ব্রেন সম্পর্কে বলতে চেয়েছিলাম, আগামী দিন এটা বলবো। ব্রেন সম্পর্কে 1 ঘন্টার একটা ক্লাস করতে হবে, আমার ইচ্ছা ছিল। করোনা সম্পর্কে একটু বলে দেই। করোনা যাদের হাঁপানি আছে, শ্বাসকষ্ট আছে, তাদের কিন্তু করোনার ভয় অনেক বেশি। হাঁপানি শ্বাসকষ্ট যাদের আছে, করোনার ভয় এই কারণে বেশি, তাদের এমনি শ্বাসনালীতে একটু প্রবলেম আছে। করোনা কিন্তু শ্বাসনালীতে ইফেক্ট করে না, আসলে ওখান থেকে যখন যায় এই শ্বাসনালীটা তো খুব কাছাকাছি থাকে, আর আমাদের এই ডাইমেনশনটা শ্বাসনালীতে আগে ঢুকে যায়, ও আস্তে আস্তে সব জায়গায় ঢুকে, সে স্লোলি সব জায়গায় ইফেক্ট করে। যেহেতু আমরা এনাফ অক্সিজেন পাই না, এই জন্য শ্বাসের কষ্টতে আমাদের রক্তটা জমে যায়, এটা ব্যাপার। আপনারা যারা অ্যাজমেটিক প্রবলেম আছে, শ্বাসকষ্ট আছে, তাদেরকে আমি একটা ম্যাজিক শিখাই দিই, শ্বাসকষ্ট থাকবে না। দৌড়ানোর প্র্যাকটিস করবেন, দৌড়ালে দেখবেন আপনি হাঁপায় গেছেন, ট্রেডমিলে দৌড়ান, যেখানে দৌড়ান। তো শ্বাসকষ্টটা হচ্ছে হাঁপানি জনিত একটা রোগ, হাঁপায়। তো আপনি যখন মনে করেন আজকে 200 কদম দৌড়ানোর পর হাঁপাচ্ছেন, তো ন্যাচারালি তখন হবে কি, আপনি হাঁপাবেন না, আপনি অল্পতে হাঁপাবেন না, হাঁপানি হলে হাঁপাবেন না, ওই লেভেলে পরিশ্রম করলেই আপনি হাঁপাবেন, আপনার ওটা আপনার ভিতরে রিয়াক্ট হয়ে যাবে, ওই হাঁপানিটা হবে না। দৌড়ানোর প্র্যাকটিস করলে অনেকেই শ্বাসকষ্ট থেকে বেঁচে যাবেন ইনশাআল্লাহ। এখন না, আমি একটা গল্প বলতে চেয়েছিলাম, যেহেতু আমি আজকে ওই সাজ্জাদের ভেস্তের গল্প বলে ফেলেছি, এই গল্পটা আমি আজকে বলবো না, এটা টুমোরো, কালকে বলবো এটা। আর একটা তো রাব্বি জিদনি ইলমা, জুতাটা বলে দিলাম, একটা কি বাদ গেল, আল্লাহু, একটা কি বিষয়, ব্রেন সম্পর্কে কালকে বলবো। আই উইল ডিসকাস অ্যাবাউট ব্রেন টুমোরো, ঠিক আছে।